সেক্টরে, ব্যাংকিং সেক্টরে কিছুটা হলেও একটা শৃঙ্খলা আনতেছে এবং বিশেষ করে আমাদের বিদেশে যে অর্থ পাচার হয়েছে আমাদের দেশের টাকা, সেটি ফিরিয়ে আনার জন্য আমার জানা মতে যে সরকার কাজ করছে তার পরিচিত নেটওয়ার্ক এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে বিভিন্নভাবে। সেক্ষেত্রে এই সরকারকে তাদের কিছু ইফিসিয়েন্সি আছে, অনেকগুলো ইনএফিসিয়েন্সি থাকা সত্ত্বেও সেটাকে যদিও পজিটিভ অর্থে আমরা এই সময়টা ব্যবহার করতে পারি এবং বিশেষ করে আমাদের দেশের আমরা যেটা বলি যে ভাইও যেটা বলেছে যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নানানমুখী মেরুকরণ উন্নয়ন অগ্রগতি কিংবা দেশের স্থিতিশীলতার ক্ষেত্রে একটা বড় বাধা। সেই ক্ষেত্রে এই যে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আমাদের যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেটা ধরে রেখে যদি আমরা আমাদের দেশের যে দীর্ঘদিনের যে একটা রাজনৈতিক, আমি মনে করি যে অনেক ক্ষেত্রে এটা একটা সহিংস রাজনীতির অপসংস্কৃতি, এটার যদি একটা পরিবর্তন করতে পারি। কারণ আমাদের স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, প্রত্যেক নির্বাচনই বোধহয় অন্তত 100-এর উপরে সবসময় ডেথ কেস থাকে, অনেক ধরনের ভায়োলেন্স হয়, কেন্দ্র দখল করা। এটি কিন্তু স্বাভাবিক নির্বাচনগুলোতে হয়েছে। তো আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছে যে তিনি ভালো একটা নির্বাচন দিতে চান, তো ভালো নির্বাচন দেওয়ার জন্য কিন্তু এই কালচারের যদি পরিবর্তন না হয় রাজনৈতিক দলগুলো, তাহলে কিন্তু তিনি দিতে পারবেন না। তাহলে এখানে আমাদের সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর একটা দায় রয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দেখা যাচ্ছে না। রাজনৈতিক দলগুলো কিন্তু আগের মতোই পেশি শক্তি, যে মাসেল পাওয়ার, মানি পাওয়ার, এলাকায় আধিপত্য বিস্তার, এই রাজনীতিটি ঢুকে যাচ্ছে। তো এই রকমের একটা ঐতিহাসিক পরিবর্তনের পরে আপনি নিজেও তার শিকার আপনি মনে করেন? হ্যাঁ, এত মানুষের প্রাণ বিসর্জন দেওয়ার পরেও যদি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হয়, তাহলে তো আমাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। এবং আমরা তাই বলছি যে বাংলাদেশের যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে তো আগামীতে আমরা রাজনীতি ছেড়ে দেবো। কারণ মানুষকে তো বারবার আমরা এরকম একটা গণ অভ্যুত্থানের দিকে ডাকবো না, বারবার রাস্তায় নেমে তারা রক্ত দিবে, জীবন দেবে। আমরা তো সবাই মিলে শেখ হাসিনার পতন ঘটিয়েছি, ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি। তো ভবিষ্যতেও যদি আমরা দেখি ফ্যাসিবাদের লক্ষণ, স্বৈরতন্ত্রের লক্ষণ, তাহলে তো আমাদের রাজনীতি করার কোনো মানে হয় না। আমরা কিন্তু ওই সিদ্ধান্তই নিয়েছি, যদি পরিবর্তন না করতে পারি তাহলে রাজনীতি ছেড়ে দেবো। আমি নূরের এই কথাটাকে যে কথাটা প্রথম বলেছে, রাজনীতি ছেড়ে দেওয়া, সেটা একটা দিক। রাজনীতি ছেড়ে দিলে এই দেশের মানুষ যাবে কোথায়? এই দেশের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য আমরা গুরুত্ব দিয়ে যেটা চেষ্টা করবো, সেটা হলো এই যে গণতন্ত্র কিন্তু একটা বিমূর্ত বিষয়, একটা মূর্ত কোনো বিষয় না। আমরা কোথাও গণতন্ত্র দেখি না। গণতন্ত্র আমরা প্র্যাকটিস চর্চায় গণতন্ত্র হয়। আমি কি প্র্যাকটিস করি? আমি যদি খারাপ প্র্যাকটিস করতে থাকি, তাহলে সেটা খারাপ হবে। ভালো প্র্যাকটিস করলে ভালো হতে থাকবে। ইংল্যান্ডে একটা মানুষ পদত্যাগ করতে আপত্তি করে না। আমাদের দেশে পদত্যাগ করলে লাঠি পেটা করে পদত্যাগ করানো যায় না, গুলি করে পদত্যাগ করানো যায় না। অথচ ভারতেও মানুষ পদত্যাগ করতে রাজি হয়। আমাদের যেটা প্রবলেম হয়েছে সেটা হলো আমাদের সম্পদ সীমিত এবং মানুষ বেশি। এরকম বেশি মানুষ, সীমিত সম্পদ হওয়ার কারণে আমাদের মধ্যে শেখ হাসিনা আবার একটা বিশেষ করে গত 15 বছরে যে জিনিসটা তৈরি করেছে, যেমন মাস্তানি, চাঁদাবাজি, লুটপাট, এরকম জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত করে গেছে। ফলে মানুষ একটা রোল মডেল সামনে দেখে না যে আমি অমুক হবো, আমি তমুক হবো, বা আমি আইনস্টাইনের মতন চেষ্টা করবো, তা না। মানুষ দেখলে গুন্ড হইলে খুব ভালো হয়, সমাজে হয়। শেখ হাসিনা ধরেন এই মানুষের এই জিনিসটা ভেঙে দিয়েছে, লেখাপড়াটা শেষ করেছে, ভ্যালুসটা ধ্বংস করেছে। এই কাজগুলো করে যে কাজটা করে গেছে, সেটা হলো এই। আরও যেটা হয়েছে সেটা হলো অনেকগুলো রাজনৈতিক দলের জন্ম দিয়ে গেছে। অনেকগুলো রাজনৈতিক দল হলে কি জানো তারা মনে করে যে এখন আয়ের রাস্তাটা হলো রাজনৈতিক দল করে, এটা মনে করে, ফিল করে। সেজন্য 142টা পার্টি, এই বাংলাদেশের মতো জায়গায় 142টা পার্টি দরখাস্ত করেছে ইলেকশন কমিশনে। আপনারা দেখছেন কয়েকদিন। আমেরিকার মতো জায়গায়, যেটা আমাদের দেশে এখান থেকে 6 ঘন্টা এক পাশ থেকে আরেক পাশে প্রায় 5 ঘন্টা সময় লাগে, এখান থেকে সৌদি আরব যেতে আমাদের 6 ঘন্টা লাগে। এত একটা দেশে 2টা পার্টি, ডেমোক্রেটিক পার্টি আর রিপাবলিকান। আমাদের কিছু পার্টি আছে, ছোটখাটো পার্টি আছে। তো আমাদের এত পার্টির দরকার কেন? আমাদের পার্টি হলো আমাদের স্বাভাবিক প্রক্রিয়া। আমরা মনে করি অপকার্যক্রম দিয়েই আমরা বেশি বেনিফিটেড হই, ভালো কার্যক্রম দিয়ে না। সেই কারণে এইরকম রাজনৈতিক পার্টি অনেকগুলো হওয়ার কারণে নানান মত, নানান পথ সৃষ্টি হয়, এবং একজন এক পথে, এবং সেই নানান পথ, নানান মত দিয়ে খেলতে সুবিধা হয় বিদেশিদের। বাইরের শক্তি, যে শক্তি আমাদের নিয়ে খেলে এবং আমরা ইকোনমিক্যালি দাঁড়াতে না পারি। যেমন ধরুন একটা উদাহরণ যদি আপনাদের দিই। আচ্ছা, আমরা শুনি যে ইসরায়েলের হাতে প্রচুর অ্যাটম বোম আছে। সম্প্রতিকালেও শুনেছি প্রায় 400 অ্যাটম বোম আছে ইসরায়েলের কাছে। ইসরায়েল এনপিটিতে স্বাক্ষর করে নেয়, নন প্রলিফারেশনে স্বাক্ষর করে নেয়। ইসরায়েল তাদের
কি বলে মানে অ্যাটমিক প্ল্যান্টগুলা মানে করতে দেয় না, অবজারভেশনের জন্য মানে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে দেয়নি, এগুলো করে নেয়। কিন্তু ইরানে ওই হলে যদি অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট আছে সেখানে বোমা মারতে হবে এবং আমেরিকা গিয়ে বোমা মারতে হবে। অর্থাৎ আমেরিকার মাথা ব্যথা কি ইরানকে নিয়ে মাথা ব্যথা হইলেও তার হয়তো কোনো স্বার্থ আছে, সে স্বার্থের কথা আমি বলতে পারি, আমি আর বলতে চাই না। তার যেসব স্বার্থ আছে সেসব স্বার্থ লঙ্ঘিত হওয়ার কারণে সে মনে করে মিডল ইস্টে মুসলমানদের মধ্যে বা ওই রকম জায়গায় মুসলমানদের মধ্যে কারো অ্যাটমিক প্ল্যান না হোক। সেজন্য ধরেন শুরুতেই অ্যাটমিক প্ল্যান শুরু করেছিল গাদ্দাফি, সেটা ভেঙে ফেলেছে। তারপর অ্যাটমিক প্ল্যান শুরু করেছিল সিরিয়া, সেটা ভেঙে ফেলেছে। ইরাক শুরু করেছিল, সেটা ভেঙে ফেলেছে। করে সবটাই ভেঙেছে কিন্তু ইসরায়েল। এবং ফাইনালি গিয়ে সে মাটির নিচে করে বাংকার ব্লাস্টার দিয়ে তারপর সেটা করেছে। কোশ্চেন হলো তার কার স্বার্থ কোথায়? আমাদের এখানে কার স্বার্থ বেশি আছে? আমাদের একটা উদাহরণ আমি সবসময় দিই যে আমাদের দেশটার ম্যাপটা যদি আমরা দেখি, আমাদের এখানে মাত্র 14 কিলোমিটার, চিকেন একটা 14 কিলোমিটার। এখানে চিটাগং পোর্টে একটা ল্যান্ডলক কান্ট্রি, শুধু ল্যান্ডলক শব্দটা ইউজ করেছে। অনলি ওয়ার্ড দি ল্যান্ডলক হ্যাজ বিন ইউজড বাই প্রফেসর ইউনুস ইন চায়না। It has been retaliated by India like anything in all the কি বলে newspapers and everything. How? Why? আমরা ল্যান্ডলক কান্ট্রিকে ল্যান্ডলক বলছি, আমরা তো অপরাধ কিছু করিনি, সেটা নিয়ে এত বক্তব্যকে। এবং আমরা সমুদ্রে নেতৃত্ব দিই তো, সত্যি করে তো নেতৃত্ব দিই। সমুদ্র তো আমাদের পাশ দিয়ে যায়, ওখানে তো কোনো সমুদ্র নাই, আমরা নেতৃত্ব দিই। এখন এই কথা বলার পরে কারা কষ্ট পেয়েছে? যারা কষ্ট পায় তাদের স্টিক আছে এখানে। স্টিক যারা থাকে তারা নানান জনের আমাকে এক ধরনের পরামর্শ দিতে পারে, আপনাকেও দিতে পারে, তাকেও দিতে পারে, আরও 10 জনকে 10টা পরামর্শ দিয়ে এখানে এমন একটা কনফিউশন তৈরি করবে যে একসময় ঘরে আগুন লাগে, সেই ব্যবস্থা করা। কাজে নির্বাচন না হওয়া, ঘরে আগুন লাগানোর চেষ্টা, ওকে লাগলে ঐক্যবদ্ধ হবে। আপনার কথাও না, কথা হলো হ্যাঁ আমার দোষ ত্রুটি থাকবে, আপনি বসেন অপোজিশনে, আপনি কী করেন, আবার আপনি গভর্নমেন্টে বসেন, আমি অপোজিশনে বসে আপনার ত্রুটির কথা বলি। পত্রিকাগুলো আছে। নুরু তার জীবনে, আমার ছোট ভাই, তার জীবনে সে যে পরিমাণ টর্চারের শিকার হয়েছে সেটাও তো আমরা দেখেছি এই বাংলাদেশে। কাজে এটা করে কারা? যখন গণতন্ত্র এবং লজিক কোনো কাজ করে না তখন পেশি শক্তি খাটায় মানুষের। আর পেশি শক্তি খাটার মধ্যে আমাদের নূরের অভিযোগ যে আওয়ামী লীগ তো অত্যাচার করেছে, সে উঠতে বসতে মার খেয়েছে, বিএনপিও ক্ষমতায় না গিয়েই তাকে ছাড় দিচ্ছে না। প্রশ্ন হলো এরকম এই কার্যকর যখন লজিক জ্ঞান বুদ্ধি করে কাজ করে না তখন মানুষ লাঠি নেয়, লাঠির কার্যক্রম। আবার কিছু মানুষ অনেক কৌশলে করে এবং আমাকে দিয়ে এই কাজটা করায়। আমি আমার জীবনে কোনো একটা ঘটনার আমি বলতে চাই না, সেটা একটা ঘটনা দেখেছি, তার বিরুদ্ধে মিছিল করার জন্য নিজে টাকা পয়সা খরচ করছে, তার বিরুদ্ধে মিছিল করার জন্য, পক্ষে না, এটা আমি নিজে দেখেছি। কাজে এইখানে পক্ষে বিপক্ষে কার্যক্রম করার জন্য আমাদের অনেক দল রেডি আছে, মুখী আছে। এবং এই দেশে যদি নূর অথবা আমরা বা কেউ যদি দেখি, আমাদের যে এজেন্সিগুলো আছে, আমি নাম বললাম না, সেই এজেন্সিগুলোর যদি খাতাপত্র আপনারা খুঁজেন, কারা কারা এজেন্সির কাছে টাকা নিয়েছে যদি খুঁজে কোনোদিন বের হয় কোনো বাংলাদেশে কখনো, তার দেখবেন কারা কারা নিয়েছে। সকল মানুষ মুখিয়ে থাকে। নীলু একটা পার্টি কি ছিল, কি এনপিপি না জানি কি ছিল, নীলুর পার্টি না বলে গেছি, কি জানো, ন্যাশনাল পিপলস পার্টি, এনপিপি, ন্যাশনাল পিপলস পার্টি। নীলু প্রত্যেক মাসে গিয়ে টাকা নিয়ে আসতো কোনো একটা অফিস থেকে। এটা নীলুর কাজ। এই পার্টিটা করার কাজই ছিল সে যেন কিছু টাকা পায়। আর পার্টিটা করার কাজ যে এই গভর্নমেন্টটা আনস্টেবল, এই দেশটা আনস্টেবল থাকার জন্য কোনো লোকের বেনিফিট আছে, সেই বেনিফিটটা নেওয়ার জন্য, আনস্টেবল করার জন্য আমাকে হুইসপারিং করছে, আমাকে একটা পরামর্শ দিয়েছে, সো দ্যাট I should be indulged with it এবং I can get the benefit out of it এবং the country suffers. এই কার্যক্রমটা আমাদের দেশে হইতে হচ্ছে। তা আমি আমার একটা রিকোয়েস্ট আছে যে এই প্রত্যাশা আমি সকল রাজনৈতিক দলকে একটা অনুরোধ করতে চাই এই ক্ষেত্রে আপনার মাধ্যমে বা এই তৃতীয় মাত্রায়, যে আমরা কিন্তু আমাদের নিজেদের ভালোটা বোঝার চেষ্টা করব। বিএনপি গভর্নমেন্ট আসবে স্বাভাবিক, আসতেই পারে, XYZ যে কোনো গভর্নমেন্ট আসতে পারে। দৃশ্যমান আমাদের এখন বিএনপির সামনের সম্ভাবনা বেশি, আসতে পারে বড় দল। এখন বড় দল যাতে না আসতে পারে তার জন্য চেষ্টা করাটা ঠিক না, আবার ছোটো দল যাতে ক্ষতিগ্রস্ত হবে তার জন্য চেষ্টা করাটা ঠিক না। আপনি এমন চেষ্টা করেন দেশটা বাঁচে। দেশের মৃত্যু হলে কিন্তু আপনার মৃত্যু হবে, আপনার সন্তানের মৃত্যু হবে, আপনার ভবিষ্যৎ সকল জেনারেশন মৃত্যু হবে। এই দেশটাকে যদি আমরা ভবিষ্যৎ মানুষের জন্য করে যেতে না পারি তাহলে সেটা হবে আমাদের জন্য চরম ব্যর্থতা। মনি ভাই একটা চমৎকার কথা বলেছে যে অনেকগুলো দল তৈরি হয়েছে এবং আমরা তো 24 সালের নির্বাচন আগে দেখেছেন আপনারা যে আমরা যারা দীর্ঘদিন ধরে একটা আন্দোলন সংগ্রাম একেবারে সক্রিয় কার্যক্রমের মধ্যে দিয়ে রাজনৈতিক মাঠে আছি, তারা নির্বাচন কমিশনের শর্ত পূরণ করে আমরা নিবন্ধন পাইনি। দুটো দল, একটা বিএনপির নামের কাছাকাছি, বিএনএম বাংলাদেশ ন্যাশনালিস্ট
মুভমেন্ট এই নামে একটা হচ্ছে যে সুপ্রিম পার্টি নামে নিবন্ধন দেওয়া হয়েছে। কেন? ওই যে ভাই যেটা বলছে যে একজনের এক্সাম্পল দিয়ে যে এজেন্সি ক্রিয়েট করেছে। তো বাংলাদেশের রাজনীতিতে আপনার রাষ্ট্রীয় এজেন্সি কিংবা গোয়েন্দা সংস্থা তার কাজ জাতীয় নিরাপত্তা নিয়ে কাজ করা, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সম্পর্কে সরকারকে রিপোর্ট করা, অবহিত করা। তার কাজ তো রাজনীতিতে হস্তক্ষেপ না, রাজনৈতিক দল তৈরি করা না। এইটা কিন্তু মানে মনির ভাই একটা বড় দলের প্রতিনিধিত্ব করে। ধরেন তাদের সময় হয়তো তারা ব্যবহার করেছে, পরের গভর্নমেন্টও ব্যবহার করেছে, যার ফলে কিন্তু আমাদের এই প্রশাসনিক সিস্টেমটা কলুষিত হয়েছে। তো আমরা এই কারণে কিন্তু বলছি যে এই ব্যবস্থাটা একটা পরিবর্তন দরকার। এটা ঠিক যে বাংলাদেশে এখন নিবন্ধিত দল আছে সম্ভবত আপনার ৫৫টা না ৫৪, তার মধ্যে নির্বাচন কমিশনের বর্তমান যে শর্ত, আমরা ওনাদেরকে বলেছিলাম আপনারা এই পলিসিতে আপনারা দলগুলোর কার্যক্রমকে আপডেট করেন, যে দেশের ১/৩ জেলা কমিটি, ১০০ উপজেলা কমিটি এবং মেট্রোপলিটন জেলা এলাকাগুলোতে সক্রিয় কার্যক্রম যদি যাচাই বাছাই করে, আমার ধারণা ৮ থেকে ১০টা দলের বেশি এই শর্ত পূরণ করতে পারবে না। তাহলে নির্বাচন কমিশন এই কাজটা করুক। এটা কিন্তু আমাদের দল থেকে ইতিমধ্যে একটা প্রস্তাব দিয়েছিলাম যেটা করতে পারে। সেকেন্ড হচ্ছে ভাই যেটা বলেছে, এটা আমরা তো এই যে একটা বৃহৎ পরিবর্তন দেখেন, বিএনপির মতো দল, জামাতের মতো দল, আজকে মাঝে মাঝে আমি নিজে নিজে ভাবি যে দেখেন আজকে জামাতের নেতাদের অফিসে ওয়েস্টার্ন অ্যাম্বাসেডাররা যাচ্ছে, আমি দেখলাম যে ওনাদের সাথে মিটিং করে ব্রিফ করতেছে। অথচ এই আমি দেখেছি যে ম্যাক্সিমাম বিদেশি রাষ্ট্রগুলো জামাত সম্পর্কে দেখলাম যে নেতিবাচক ধারণা পোষণ করতো, যে তারা একটা মৌলবাদী, জঙ্গিবাদী, উগ্রবাদী গোষ্ঠী এই হিসেবে অনেকে ভাবতো, কথাবার্তা যেটা বুঝতাম। কিন্তু এখন তারা ওখানে যাচ্ছে। মিডিয়াতে জামাতের অনেক ক্ষেত্রে খবরাখবরও ঠিকঠাকভাবে প্রচার করতো না। এখন সমস্ত চ্যানেলগুলোতে দেখবেন যে জামাতের মহানগরী না, ছাত্র সংগঠনের, ছাত্র শিবিরের নেতারা থেকে শুরু করে উপজেলার নেতা, জেলার নেতা, তারাও টেলিভিশন আলাপ আলোচনা, টক শোতে বা কথা বলতেছে। বিএনপি তো একটা বড় দল, তারা ফ্যাসিলিটিসের সরকারি পার্টি না হলেও বিরোধী দল হিসেবে তাদের একটা অবস্থান ছিল। তো তারপরেও যে আজকের এই বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপট, এটা ঠিক যে এখন রাজনৈতিক এবং সাংগঠনিক জায়গা থেকে বিএনপি একটা বড় দল হওয়ায় অলিখিতভাবে অনেকে মনে করে যে তারা এই সরকার চালাচ্ছে পেছন থেকে, যার ফলে আপনি দেখবেন যে লোকাল পর্যায়ে ইউনো অফিস, ডিসি অফিস, এসপি অফিস, বিভিন্ন কার্যক্রমে বিএনপির নাম্বার 1 প্রাধান্য দেওয়া হচ্ছে। তো এখন এই পরিবর্তিত প্রেক্ষাপটে বিএনপি প্রাধান্য পাচ্ছে, জামাত তার স্পেস পাচ্ছে, অন্যরাও পাচ্ছে। এই পরিস্থিতিটা কারা তৈরি করে দিল? একেবারে কিন্তু দেশের আপামর জনসাধারণ। এবং আপনি যদি এই জুলাই শহীদদের সংখ্যা দেখেন, ম্যাক্সিমামই কিন্তু একেবারেই সাধারণ জনতা, এমনকি তার মধ্যে ৭০ জনের মতো পথ শিশু রয়েছে, ৮০ জন। তাহলে এই পরিবর্তনটা তারা কেন এই পরিবর্তনের জন্য রাজপথে নামলো, লড়াই করলো? কিংবা আমার কথাই যদি ধরেন, আমি তো একেবারে একটা দল করে ক্ষমতায় চলে যাব কিংবা আমি এমপি মন্ত্রী হব, এই রকমের আকাঙ্ক্ষা থেকে ওই রকমের একটা কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে লড়াই করিনি। এমপি মন্ত্রীর আকাঙ্ক্ষা থাকলে তো লাস্ট গভর্নমেন্টের পিরিয়ডে অনেক ধরনের সুযোগ ছিল, আমরা সাথে কম্প্রোমাইজ করতে পারতাম। তো আমরা চেয়েছিলাম যে আমাদের এই ইস্টাবলিশমেন্টের বাইরে, এই প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তির বাইরে আমরা একটা ভয়েস আকারেও যদি একটু অবস্থান করি এবং সেটার যদি রিফ্লেকশনের মাধ্যমে কিছুটা পরিবর্তন হয় সমাজ এবং রাষ্ট্র, সেটা আমাদের একটা সন্তুষ্ট। সেই জায়গা থেকেই কিন্তু আমরা লড়াইটা করেছি। সেই লড়াইয়ে বিএনপির সাথে আমাদের মিত্রতা তৈরি হয়েছে। এখন যদি আমি দেখি যে পরিবর্তিত প্রেক্ষাপটের পরে আগের সরকার কিংবা আগের অপরাজনীতির সমস্ত কর্মকাণ্ডই বিএনপির মধ্যে রিফ্লেকশন হচ্ছে, তাহলে আমি আবার বিএনপির বিরুদ্ধে দাঁড়াবো, যেটা আমরা এখন অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ধরেন এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনি ধরেন এই কারণ বাজারের এই সবজি বাজার থেকে শুরু করে গ্রাম থেকে শহরের মাছ বাজার, গরুর হাট, আপনার লঞ্চঘাট, খেয়াঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই যে আধিপত্য বিস্তার এবং দখলে, তারপরে গার্মেন্টস এলাকায় জুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির নিজেদের লোকেরাই মারামারি করে ইতিমধ্যেই বোধহয় ১০০-র উপরে মার্ডার হয়েছে। তাহলে একটা দল যদি ক্ষমতায় যাওয়ার আগে যদি নিজেদের মধ্যে এত ভায়োলেন্সে জড়িত হয়, ক্ষমতায় গেলে কি হবে? এবং সে দলের শীর্ষ নেতারা যদি এটা বলে, দায়রা তো চায় যে আমরা বহিষ্কার করছি ১৫০০ এবং নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাহলে আপনি ক্ষমতায় না গিয়ে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনার হাতে ক্ষমতা দিলে তো আরও বেপরোয়া পরিস্থিতি তৈরি হবে। যেই কারণে কিন্তু আমরা বলছি যে আমাদের ছোট দল হিসেবে আমাদেরও সমস্যা থাকতে পারে, কিন্তু আমরা সবাই এই বিদ্যমান এবং পূর্বের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটিয়ে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, যেটা ১লা আগস্টের এই ছাত্রদের ঘোষণার জায়গাও ছিল যে আমরা পুরনো রাজনৈতিক বন্দোবস্তের আপনার ফ্যাসিবাদী কাঠামোর পরিবর্তন করে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থার দিকে যেতে চাই, সেই সোশ্যাল কন্ট্রাক্টে কিন্তু আমাদেরকে একমত হতে হবে। সেই কারণে এই যে সেখানে আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন যে আলাপ আলোচনাগুলো করছে সংস্কার প্রস্তাব নিয়ে, এইখানে আপনার দলীয় অবস্থানের চেয়ে সকলের মতামতকে প্রাধান্য দিয়ে যদি আমরা একটা ঐক্যমতের জায়গায় পৌঁছাতে পারি
এবং যেভাবে এখন আলোচনাটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনয়ন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে একটা নিয়োগ প্রক্রিয়া এবং এই সংখ্যানুপাতিক হারে পুরো নির্বাচন না হলে, যেটা ভাই বলেছেন এটা একটু বলতে চাই আমি, যেটা আপনার নেপালের উদাহরণ দিয়ে যে বারবার গভর্নমেন্ট পরিবর্তন হয়, এখন যে কমিশনে যে আলাপটা হচ্ছে যে উচ্চ কক্ষের 100 শুধুমাত্র এই পিআর পদ্ধতিতে হবে, তাহলে লোয়ার হাউসে কিন্তু ওই বিদ্যমান সিস্টেমেই কিন্তু 400-র মধ্যে ধরেন বাংলাদেশের দীর্ঘদিনের কালচার ওই বিজয়ী দলেরই কিন্তু 200-250 মেজরিটি, 2/3 মেজরিটি থাকতেছে। গভর্নমেন্ট আপনার পরিবর্তন করতে হলে তো দুই পার্লামেন্টেরই 2/3 লাগবে, বিদ্যমান সিস্টেমেও কিন্তু এটা সম্ভব নয়। তবে উচ্চ কক্ষে যদি এই ধরনের পিআর পদ্ধতি হয় তাহলে কি হচ্ছে, আপনি বরং আমি একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসি কিংবা আপনি যেটা বলছেন ওই স্থিতিশীল রাষ্ট্রের জন্য এবং সকলের আপনার মতামতের জন্য হলেও এই উচ্চ কক্ষের পিআর পদ্ধতিটা একটা ভালো পদ্ধতি, যে সবার প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকতেছে। কোনো দল 2% ভোট পেলে তার 2জন আপনার সংসদ সদস্য উচ্চ কক্ষে থাকতেছে, তার দলের ভয়েসটা ওই রাজপথের আন্দোলন সংগ্রাম জ্বালাও পোড়ার পরিবর্তে পার্লামেন্টে গিয়ে বলতেছে। এইটা কিন্তু একটা ভালো পদ্ধতি যদি এটা হয়। জি, আমরা শেষে দেখে সেটা হলো যেটা কথাটা হলো যে আপার হাউস এবং এই কারণেই আমাদের নেতা জনাব তারেক রহমান, এটা হলো জিয়া রহমানের 19 দফা ছিল, ম্যাডামের রূপকল্প ছিল, তারপর রাষ্ট্র মেরামতের প্রসঙ্গ প্রথম উত্থাপন করেন তারেক রহমান সাহেব নিজেই। এই যে 2 কক্ষ এখন আমরা আলোচনা করি, কিন্তু 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা তারেক রহমান সাহেব নিজে বলেছেন। আমরা এইখানে একটা গভর্নমেন্টের প্রধানমন্ত্রী দুবারের বেশি হতে পারবে না, এই কথাটা তারেক রহমান সাহেবের তরফ থেকে আসছে। সংস্কারের কোশ্চেনে আমরা চ্যাম্পিয়ন, আমরা আগাইয়ে রয়েছি। আমার চাই যেটা রাষ্ট্র মেরামত করতে হবে, এইরকমের যে একটা সরকার আরেকবার না আসুক, অগণতান্ত্রিক সরকার এখানে বসে দেশের ধ্বংস না করুক। এই কারণেই কিন্তু তারেক রহমান সাহেব নিজে এই 31 দফা দিয়েছে, প্রথম ছিল 27 দফা, সেটা বাড়িয়ে আবার 31 দফা করেছে। এই যে করেছে, এবং তিনি আবার এই কথাও বলেছেন যে ইটস নট দ্য লাস্ট, ইটস নট দ্য বাইবেল অ্যান্ড কোরআন, ইট ক্যান বি চেঞ্জড। আরও যদি কোনো দরকার হলে সংশোধন থাকে, যেমন বক্তৃতা তিনি বলেছেন যে আমাদের মানবাধিকার, আজকে অধিকার বলতে খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান যে 5টা ছিল সেটা না, কিন্তু আজকে অনেক অধিকার কিন্তু আজকে মানে বড় বিশ্বের সব জায়গায় কিন্তু এটা মানে কি বলে অ্যাকসেপ্টেড। সো সেই মিলিয়ে যদি মনে করেন আরও যদি দফা দরকার হয় তাহলে আমরা এটা করবো। আমরা সংস্কারের কোশ্চেনেই তো আমরা এগিয়ে রয়েছি প্রথমত, এবং আমরা চাই সংস্কার হোক, ব্যবস্থার পরিবর্তন এরকম হোক যে মানুষ যেন রিয়েলি বেনিফিটেড হয়, ডেমোক্রেটিক্যালি বেনিফিটেড হয়। আমরা সেখানে শিক্ষার কথা তিনি বলেছেন, শিক্ষা, এডুকেটেড পিপল মানে দক্ষ নাগরিক বানাবার, দক্ষ জাতি বানাবার জন্য তিনি চেষ্টা করছেন। আমরা একজন এই আজকে সকালবেলায় আমি এক ছেলের সাথে দেখা হয়েছে, এমএ পাস করেছে, আসছে একটা চাকরির জন্য। আমি বললাম তোমার কী চাকরি দিতে পারি? একটা এমএ পাস ছেলেকে আমি কী চাকরি দিতে পারি? কিছুই জানে না, সে কিছুই জানে না, মানে লেখাপড়া যেটুকু জানছে তার মতন করে জানছে, কিন্তু কিছু করতে পারে এমন কোনো স্কিল তার মধ্যে নেই। তাই আমি বললাম যে আচ্ছা তুমি যদি এই লেখাপড়া না করে যদি স্কিল লাইনে কোনো করতাম তাই তুমি তো বিদেশে যেতে পারতো বা কোনো একটা জায়গায় বসে কাজ করতে পারতো। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দেখেন জাপান, জার্মান, যারা একেবারে ডিভাস্টেটেড কান্ট্রি, সেই কান্ট্রিগুলো দাঁড়িয়েছে তারা টেকনোলজি এক্সপোর্ট করে বা মেশিনারি বা ইত্যাদি এক্সপোর্ট করে। হয়েছে কোত্থেকে? তারা হয়েছে মানুষগুলোকে মানুষ বানিয়েছে। তা উনি কিন্তু সেটাকে গুরুত্ব দেন চরমভাবে। বক্তৃতার প্রথম প্রায় তিনি বলেছেন যে আমরা সেই মানুষকে গুরুত্ব দিই যে যদি স্কিল মানুষ না হয় তাহলে আমরা এই দেশকে দাঁড়া করাতে পারবো না, স্কিল মানুষ তৈরি করতে চাই। এইরকম সংস্কারের কোশ্চেনে উনি কিন্তু কৃষি সংস্কার কীভাবে হবে, একটা দারিদ্র মানুষের সংস্কার কীভাবে হতে পারে, একটা মানে কী বলে এই দেশে মানে ভূমিহীন ঘরহীন মানুষ 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষ যাই বলেন, সেই পরিমাণ মানুষের কী পরিমাণ সংস্কার হতে পারে তা কিন্তু একটা বিশাল যজ্ঞ। এটা কিন্তু ছোটোখাটো না, এটা আমি এই ইন্টিমি গভর্নমেন্ট বা আমরা গভর্নমেন্টে বসলেই করে ফেলতে পারবো তা না, কিন্তু এটা চলমান প্রক্রিয়া থাকবে যে আমরা শুরু করলাম এখান থেকে, আরেকজন এখান থেকে শেষ করতে পারবে, চলমান প্রক্রিয়া। কারণ আমি যখন প্রথম এমপি হই তখন আমি বলেছি, আমি যখন দেশ স্বাধীন হয় পাকিস্তানের থেকে 71 সালে যখন স্বাধীন হয় তখন আমরা বক্তৃতা দিয়েছি 7 কোটি মানুষ, সেই মানুষ এখন আমরা বলি 18 কোটি। তাই 7 দুগুণে 14, 3 সাথে 21, প্রায় 3 গুণ 200 গুণ মানুষ বেড়েছে। কাজে এই যে বাড়তি মানুষের জন্য সংস্কার একটা চলমান প্রক্রিয়া সবসময় থাকবে। কাজে আমরা সংস্কারের কথা এই কথা বলে নিয়ে এসেছি এই জন্য যে এই সংস্কারগুলো করি আমরা, যদি ভালো বেটার যদি কোনো অপশন থাকে আমরা সেটাও নেব। তা আমরা মনে করি এই সরকার সংস্কারের নাম দিয়ে কালক্ষেপণ না করুক, এই সংস্কারের নাম দিয়ে জাতির বিভেদ তৈরি আরও না করুক, বিভেদ নিরসনের চেয়েও যদি বিভেদ তৈরি হয়, এই সংস্কার একটা মিনিমাম একটা প্রোগ্রামের মধ্যে সংস্কারটাকে সীমাবদ্ধ রেখে সেই সংস্কারটা করুক। নির্বাচনের জন্য যে সংস্কার দরকার সেটুকু করুক।
আর আমলারা মূলত দেশ চালায় আমলারা। একটু আগে আমার ছোটো ভাই নূর বলেছেন একটা কথা, সেটা হলো এই যে এই দেশে ধরেন প্রশাসনে এখানে ওখানে যেখানে বিভিন্ন জায়গায় দেখবেন এই দেশের শেখ হাসিনার পাশে বসে যেসব আমলারা এই দেশে গণতন্ত্র ধ্বংস করার জন্য, ডেমোক্রেসি, আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য, দোজ পিপল হু আর রিয়েলি রেসপন্সিবল সে আমলারা কিন্তু বহল তবিয়তে এই কয়েকদিন যেমন তো এখন মতো কিছু কিছু নাড়াইতেছে সম্প্রতিকালে, আমি অনেকবার বলেছি তারা কিন্তু বহল তবিয়তে আছে। তারা কি চাইবে যে শেখ হাসিনার সময় তারা যে বেনিফিট ভোগ করেছে সেই বেনিফিটটা নষ্ট করে এই মুহূর্তে কোনো দেওয়া? সুতরাং তারা চাইবে না এখানে ডেমোক্রেসি সিস্টেম চালু হোক, তারা চাইবে না এখানে কোনো কার্যক্রম হোক। সুতরাং আমরা চাই এই মিনিমাম সংস্কার করে, মিনিমাম যেটা সম্ভব সেটা করে সেইখানে ঐক্যমত হয়ে আমরা একটা নির্বাচনে যে আগাই এবং নির্বাচনে জাতির রিয়েল একটা রিফ্লেকশন আসে এবং দেশ ইকোনমিটা সেইভাবে মানুষ সেইভাবে ডেমোক্রেসিটা চালু হয়। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পাতায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল্প বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার নূর এবং মিস্টার ইসলামুল অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, এটা মোটামুটিভাবে স্পষ্ট যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সময় যত গড়াচ্ছে বিভাজন তত বাড়তে শুরু করেছে। অর্থনৈতিকভাবে সংকটগুলো মোকাবেলা করা যাচ্ছে না, কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিছু কিছু সাময়িক অগ্রগতি লক্ষ্য করলেও যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে যে বিনিয়োগকারীদের আস্থা, দেশীয় বা বিদেশি, সেটা অর্জন করা যাচ্ছে না। কারণ যতক্ষণ পর্যন্ত একটা রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত না করা যাচ্ছে, এবং রাজনৈতিক স্থিতিশীলতা বলতে আসলে একটা জনপ্রতিনিধিত্বশীল দীর্ঘমেয়াদী সরকার না থাকছে, ততক্ষণ পর্যন্ত এই বিনিয়োগ হবে না। আর বিনিয়োগের সঙ্গে আমরা জানি প্রবৃত্তির সম্পর্ক আছে, কর্মসংস্থানের সম্পর্ক আছে। আপাতত ঐকমত্যের কাজ যেটা চলছে, কিন্তু এই ঐকমত্যর কোনো গ্যারান্টি নেই যে এটা করা যাবেই বা এই করবার অঙ্গীকারটা আমাদের রাজনৈতিক দলগুলো রক্ষা করবে। তাদের মনস্তত্ত্বে বা সংস্কৃতিতে যতক্ষণ পরিবর্তন না আসবে ততক্ষণ পর্যন্ত এগুলো নিয়ে আসলে দীর্ঘমেয়াদে কাজ করতে হবে। কিন্তু মূল কথা যেটা, সেটা হচ্ছে যে নির্বাচনটা করা বাংলাদেশের জন্য অর্থনৈতিক অগ্রযাত্রার জন্য, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি। এবং আমরা আশা করব যে আমাদের রাজনৈতিক দলগুলো এই বিষয়ে ঐকমত্য পৌঁছবেন, যত দ্রুত নির্বাচন করা যাবে, তার জন্য প্রয়োজনীয় যতটুকু সংস্কার করা দরকার সেটুকু সংস্কার নিশ্চিত করবার দায়িত্ব সরকারের। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। Oh my God! চিতু, হায়দার, জায়গা কিনলাম 2 বন্ধু, সমান জায়গা সমান সবকিছু। তোর বাড়িতে গ্যারেজ 12টা, আমার কেন 8টা? শুধু গ্যারেজ না, রুমগুলোও খোলামেলা। বন্ধু, আমি তো ব্যবহার করেছি